নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটির প্রথম পর্বের ৬৩তম অংশ। কতগুলো মুশকিলও ছিল। বাবা সরকারি চাকুরে, পরীক্ষা দিয়ে নিজ গুণে সার্ভে অফ ইন্ডিয়াতে ঢুকে ক্রমে ক্রমে প্রভিন্সিয়াল সার্ভিস থেকে ইম্পেরিয়াল সার্ভিসে উন্নত হয়েছিলেন। সেটা তত লজ্জার বিষয় ছিল না। অক্ষমতাতে বাহাদুরি কোথায়? যতটা ছিল বাবার প্রথমে রায় সাহেব, পরে রায় বাহাদুর উপাধি লাভে। আমরা সবাই জানতাম বাবা কোনোদিন কারো খোসামদি করেননি, কারো বাড়ি গিয়ে বসে থাকেননি। বরং কখনো যদি বাধ্য হয়ে কোনো সভা বা পার্টিতে যেতে হয়েছে, বেজায় বিরক্ত হয়ে হাঁড়ি মুখ করে গেছেন। উপাধি পেয়েছেন সে ভালো কাজ করার জন্য। অবিশ্বাসীরা যাই বলুক, তখনও মাঝে মাঝে যোগ্য ব্যক্তিরা শিরোপা পেত, এখনও পায়, তবে সবাই পায় না। এবং তখনও যেমন এখনও তেমন অযোগ্যরা অনেকে পায়। কোনটা যে বেশি খারাপ তা জানি না। যাই হোক, উপাধিগুলোর ওপর বাবা হাড়ে চটা ছিলেন। নিজে কখনো ব্যবহার করতেন না, আর কেউ করলে বিরক্ত হতেন। আসলে আমাদের দেশভক্ত বন্ধুবান্ধবরা ওই উপাধির কথা জানতে পারেনি, তাই তো আমরা বেঁচে গেছিলাম। কিন্তু বাবা কেন সরকারি চাকরি ছাড়ছেন না তাই নিয়ে গঞ্জনা দিতে ছাড়ত না। মার কাছে একবার কথাটা পারলে মা সোজাসুজি বললেন, এত কোনো বিশ্বাসঘাতকতার কাজ নয়। তাছাড়া বাবা কাজ ছাড়লে কি তোরা আর তোদের দেশপ্রেমিক বন্ধুরা আমাদের সংসার চালাবি? এমন অকাট্য যুক্তির কোনো উত্তর হয় না বলে রণে ভঙ্গ দিতে হলো। তখন কেউ বিদেশি কাপড় পরতো না। শহরের নানা জায়গায় যে যার দাবি দাবি বিদেশি কাপড় চোপড় এনে স্তূপাকার করে রেখে তাতে আগুন ধরিয়ে দিত। মা একবার বলেছিলেন, শীতে কাঁপছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েকটা গরিব মানুষ, পুড়িয়ে না ফেলে ওই গরম জামাগুলো ওদের দিয়ে দিলে হতো না? আমরা তখন জোর গলায় বলেছিলাম, না মা, হতো না। দেশপ্রেমের জন্য সবাইকে কষ্ট করতে হবে। এখন ভাবি মা মন্দ বলেননি। এদিকে বাবা নিউ মার্কেট থেকে আমাদের জন্য চমৎকার সব ভয়েলের কাপড় কিনে আনতেন। নিজেরা জামা করতাম। তখন খুব ভালো দিশি সুতি কাপড় পাওয়া যেত না। যদিও গরম কাপড় আর রেশমি কাপড় তৈরি হতো। আমরা বঙ্গলক্ষ্মীর মোটা মোটা শাড়ি পরে স্কুলে যেতাম। 46 ইঞ্চি বহর, 10 হাত। আমার খুব আরাম হতো, কিন্তু দিদি আর মা আমার চাইতে 4-5 ইঞ্চি লম্বা, ওদের খাটো হতো। সুখের বিষয়, টাকা 5 দিয়ে চমৎকার 48 ইঞ্চি বহরের 11 হাত তাঁতের কাপড় পাওয়া যেত। সত্যি কথা বলতে কি, শাড়ি নিয়ে কোনো কষ্ট ছিল না। কিন্তু দিশি মিল সবে চালু হয়েছে, জামার কাপড় বানায় খড়খড়ে মোটা। আমরা খদ্দরের জামা পরা ধরলাম। খাদি প্রতিষ্ঠান থেকে কিনে আনতাম। আর কখনো বিলিতি কাপড় জামা পরিনি। পরে সুন্দর ভয়ালো এদেশে তৈরি হতো। এখনো ফরেন কাপড় গায়ে তুলতে পারি না। আমার বন্ধু মীরা দত্তগুপ্ত আমাকে একটা তকলি আর এক পুটলি নিয়ে তৈরি করা তুলো দিয়ে বলল, গান্ধীজি বলেছেন এই নিয়ে সুতো কেটে ঘরে ঘরে তাঁত বুনে নিলে দেশে কারো কাপড়ে কষ্ট থাকবে না। কতকটা মীরার অকাট্য যুক্তি শুনে আর কতকটা ওকে বেজায় ভালোবাসতাম বলে তকলিটা নিয়ে সুতো কাটা অভ্যাস করতে লাগলাম। অবশ্য বাবাকে লুকিয়ে। এই বিষয়ে তার খুব সহানুভূতি ছিল না। বলতেন, শখের কথা আলাদা, কিন্তু মিল না চললে এদেশের আর্থিক উন্নতি হবে না। সে যাই হোক, বেশ সুন্দর দেখতে হতো আমার সুতোগুলো। শেষটা অনেক সুতো জমে গেল। তখন মীরাকে বললাম, এখন কি করা হবে? তাঁত বসাবার জায়গা আমাদের বাড়িতে নেই, তাঁত কিনবার টাকাও নেই আমার, তাঁত চালাতে জানিও না। মীরা বলল, ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি ব্যবস্থা করছি। নাকি খাদি প্রতিষ্ঠান না কোথায় ওরা কাপড় বুনে দিতেন। ওকে সুতোগুলো নিয়ে আশায় আশায় রইলাম, কবে আবার নিজের হাতে কাটা সুতির জামা গায়ে দেব। এমন সময় একদিন হাঁড়ি মুখ করে মীরা এসে বলল, এই নে তোর সুতো। আমাদের কারো সুতো ওরা নিলেন না। আমি যথেষ্ট পাক দিই না, তাতে চড়ালেই ছিঁড়ে যাবে। শুনে আমি অবাক হলাম। ওর বেশি পাক কি দেব? আর পাক দিলে যে সবটাই গুটলি পাকিয়ে যায়। রইল আমার তকলি কাটা। ওই তকলিটা বছর 5 আগেও আমার কাছে যত্ন করে রাখা ছিল। তারপর যে কোথায় গেল বলতে পারছি না।
মীরা আমাকে স্বাধীনতা সংগ্রামী করে তোলার জন্য কম চেষ্টা করেনি। কবে ঠিক মনে নেই, হয় ওই সময় নয় 2-1 বছর পরেও হতে পারে। ভবানীপুরে ওদের কোনো আত্মীয়ের বাড়িতে মহিলাদের লাঠি খেলা ও ওসি শিক্ষার ব্যবস্থা করেছিল। কাঠি ফড়িংয়ের মতো চেহারা ছিল দুজনার, যেমনি বেটে তেমনি রোগা। ও আমার চেয়েও বেশি। তাতে কি হয়েছে? আমরা আরও উৎসাহী সদস্য জুটিয়ে মহা আগ্রহের সঙ্গে বিকেলে গিয়ে শিরমোড়া, দড়িমোড়া ইত্যাদি করতাম। ভারী ভদ্র ও আদর্শবাদী মাস্টারও জোগাড় করেছিল মীরা। বলা বাহুল্য, এসবের জন্য কেউ একটা পয়সা দিত না, গরিব হলেও না। আদর্শবাদের যুগ সেটা। দুষ্টু লোক ছিল নিশ্চয়ই, কিন্তু বাবা আমাদের এমনি কড়া পাহারায় রাখতেন যে তাদের অস্তিত্ব তেমন টের পেতাম না। খালি আমাদের কলেজ বিভাগের একজন মেয়ের দাদা সাইকেল করে রোজ দিদির আর আমার পেছন পেছন স্কুল থেকে বাড়ি অবধি আসতো, কিন্তু বলতে টলতো না। ওর মা বোনরা আমাদের চেনা ছিলেন। আমরা ভাবতাম ওই রকম পাজির পাঝারা কেউ নেই। একবার ভালো করে শিরমোড়া, দাড়ি মোড়াটা রপ্ত হলে একদিন দেখে নেব। সে সুযোগ আর আসেনি। লাঠি লাগানোর মধ্যে ভালো মানুষ মাস্টারটির ঠ্যাঙে একদিন এমনি বাড়ি মেরে দিলাম যে 2 দিন ধরে বেচারি খোঁড়ালো। তবে এখনও মনে হয় ঠ্যাংটা তার সময় মতো সরিয়ে নেওয়া উচিত ছিল, নইলে ও আবার কেমন ধারা মাস্টার।